সিবিএলএম। সিবিএলএম আপনি ডিজাইন অ্যান্ড মডিফাই করবেন। তারপরে পরেরটা কি পড়ছিলেন? 9 নাম্বারটা কি পড়ছিলেন? Design competency-based training. Plan and organize competency. তারপরে পার্সেন্টেজ ডিজাইন, আর আজকে করবেন হচ্ছে ডেলিভারি। দ্যাট মিনস আপনি একটা সেশন কন্ডাক্ট করানোর আগে আপনি লার্নিং ম্যাটেরিয়ালসটা প্রস্তুত করবেন, তারপরে আপনি আপনার সেশনটা প্রিপেয়ার করবেন, এরপরে আপনি আপনার সেশনটা ডেলিভারি দিবেন। ওকে, তাহলে আজকে আমাদের সিবিএলএম নাম্বার 10, এটা হচ্ছে ডেলিভার কম্পিটেন্সি বেসড ট্রেনিং। এখানে দেখেন লার্নিং আউটকাম আছে 3টা। ওকে, ফার্স্ট হচ্ছে প্রিপেয়ার ট্রেনিং ফ্যাসিলিটিস। একটু দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে। দেখেন কি বলছে প্রিপেয়ার ট্রেনিং ফ্যাসিলিটিস অ্যান্ড এইড। ট্রেনিং ফ্যাসিলিট করার জন্য বা ট্রেনিংটা কন্ডাক্ট করার জন্য বা সেশন যাই বলেন না কেন, সেটা আপনার যে লার্নার তাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য আপনি প্রিপেয়ার করবেন। ওকে, আর এইডস বলতে এইখানে রিসোর্স বুঝাইছে। তারপর হচ্ছে ফ্যাসিলেট ট্রেনিং সেশন। এবার আপনি একটা ট্রেনিং সেশন ফ্যাসিলেট করবেন। রিভিউ অ্যান্ড ইভালুয়েট ট্রেনিং সেশন ডেলিভারি। আপনি আপনার স্টুডেন্টকে ট্রেনিং সেশনটা ফ্যাসিলেট করে দিয়েছেন, এখন ট্রেনিংটা কতটুকু তাদের জন্য ইফেক্টিভ হলো, তারা কতটুকু শিখতে পারলো, বুঝতে পারলো, তাদের কি কোনো গ্যাপ আছে কিনা, এটা আপনি বুঝতে পারবেন পুরো ট্রেনিংটা আবার রিভিউ করে এবং ওই সেশনটা ইভালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন করে। ওকে, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আর এখানে আমাদের বেশিরভাগ বিষয়বস্তুই আপনার কমন, ওটা নিয়ে কোনো ইয়ে হবে না। দেখেন দ্য রেঞ্জ অফ লার্নিং রিসোর্স। ওকে, এটা কিন্তু আমরা আগেও দেখছিলাম লার্নিং রিসোর্সের যে রেঞ্জটা কি কি থাকে লার্নিং রিসোর্সে। আপনার ওভারহেড প্রজেক্টর অ্যান্ড ট্রান্সপারেন্সিস, ইন্টারনেট বা ওয়েব বেসড রিসোর্সগুলা, মাল্টিমিডিয়া বা ডাটা প্রজেক্টর, স্লাইডস, ভিডিও, সিডি, ডিভিডি, ফিল্ম। তারপর হচ্ছে কম্পিউটার ট্রেনিং প্যাকেজ। আপনার এই কম্পিউটার ট্রেনিং প্যাকেজ বলতে বুঝাইছে ওই এমএস ওয়ার্ডের ইয়ে বলেন, তারপরে মোট কথা কম্পিউটার বেসড রিলেটেড যে জিনিসপত্রগুলো, এবার এমএস ওয়ার্ড হইতে পারে বা সার্চিং করে কোনো ওয়েবের পেজের বিষয় হতে পারে, এগুলো আপনার রিসোর্স হইতে পারে। ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, ম্যাগনেটিক বোর্ড অ্যান্ড কার্ডস, চার্টস অ্যান্ড পোস্টার, নোটিশ বোর্ড, হ্যান্ড নোটস, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট রিসোর্স, টেপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার, টেক্সট বুক অ্যান্ড রেফারেন্স, ওয়ার্কশপ বুক অ্যান্ড ম্যানুয়াল। এগুলো সবই আপনার হচ্ছে একটা ট্রেনিং যখন আপনি নেবেন ওই ট্রেনিং এর রিসোর্স হিসেবে ব্যবহৃত হতে পারে। সবগুলো না, আপনার ট্রেনিং অনুযায়ী এটা ভ্যারি করবে যে আপনার ওই ট্রেনিং এ কি লাগবে। এখানে সবগুলো জিনিস আপনার একটা ট্রেনিং এ নাও লাগতে পারে। আপনার ট্রেনিং বা অকুপেশন বুঝে আপনার এই জিনিসগুলো রাখতে পারে, কিন্তু ওভারঅল রিসোর্স বলতে বা লার্নিং রিসোর্স বলতে আমরা এগুলো বুঝবো। ওকে, এরপরে দেখেন আপনারা হয়তো বা হোয়াইট বোর্ড আর ব্ল্যাক বোর্ড সম্পর্কে জানেন বা এর সুবিধাটাও জানেন যে হোয়াইট বোর্ডে আমাদের কোনো সুবিধা হয় না, ইজিলি লেখা যায় এবং মোছা যায়, যেটা আমাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি করে না। কারণ ব্ল্যাক বোর্ডে কিন্তু লিখলে
আপনার চক দিয়ে লিখতে হয়, আবার চকটা দেখা গেছে যখন আপনি মুছতে যান লেখাগুলো, চকের ওই ধুলাবালিতে আপনার সমস্যা হয়। তো এখন মডার্ন হিসেবে আপনার মানে ব্ল্যাকবোর্ডের চেয়ে হোয়াইট বোর্ডটা গ্রহণযোগ্য। তারপরে হচ্ছে দেখেন, পোস্টার আর চার্টের বিষয় আমরা পড়ছিলাম। কেউ কি আমাকে আবার একটু রিকল করতে পারবেন যে পোস্টার আর চার্ট কেন প্রয়োজন আমাদের? ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম হ্যাঁ ম্যাডাম, একটু বলেন। মোট কথা, কোনো মানে আপনি ধরেন একটা সিবিএলএম বা একটা টপিক তাদেরকে আপনার স্টুডেন্ট যারা তাদেরকে বুঝাবেন। এখন আপনি যদি বলেন যে আজকে আমরা অমুক নাম্বার বই পড়বো, এই পুরো অধ্যায়টা শেষ করব, ওকে, তো তখন কিন্তু আপনার স্টুডেন্টরা কি হবে, ভয় পেয়ে যাবে, তাদের মনোযোগ থাকবে না, তারা বলবে বোরিং এত পড়া, আমরা তো এইভাবেই এত পড়া পড়তেই চাই না। তো তাদের মনোযোগ বৃদ্ধির কারণে, তাদের পড়ার আকর্ষণটা বাড়ানোর কারণে আমরা চাইলে আমাদের ওই পুরো টপিকের বিষয়বস্তুগুলা চার্ট আর পোস্টারে ছোট ছোট মেইন পয়েন্ট আকারে লিখতে পারি। এতে করে আপনি যদি ক্লাসে ঢুকে বলেন যে আজকে আমরা বেশি কিছু পড়বো না, জাস্ট এই বিষয়গুলো আলোচনা করব। বিষয় কিন্তু আলোচনা করতে গেলে অনেক ডেপথ আসবে, কিন্তু যখন ওদের সামনে আপনি মেইন পয়েন্টটা রাখবেন ছোট আকারে, তখন ওদের মাথায় কিন্তু একটা পজিটিভ ভাইব আসবে যে আজকের বিষয় তো আসলে ছোট, জাস্ট এই কটা পয়েন্ট। কিন্তু আলোচনা করতে যেয়ে যে আপনি ইন ডেপথ তাদের নলেজ দিবেন, সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কিন্তু তারা মনে করবে যে এই বিষয়টা মানে নর্মাল, পড়া কম। তাহলে চার্ট অ্যান্ড পোস্টারের মাধ্যমে আপনি তাদের কাছে মেইন বিষয়বস্তু তুলে ধরতে পারেন, তাদের পড়াটা আরো সহজলভ্য করতে পারেন, ঠিক না? তাদের যে সেশনটা, সেই সেশনে আপনি তাদের এঙ্গেজিং বৃদ্ধি করে রাখতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার মূলত চার্ট অ্যান্ড পোস্টারের বিষয়গুলো। এই যে দেখেন ওভারহেড প্রজেক্টর, এই যে দেখেন, ওই কোনো একজন স্যার মনে হয় বলছিলেন যে ম্যাডাম ওভারহেড প্রজেক্টরটা কি। এটা হচ্ছে ওভারহেড প্রজেক্টর। এই যে বাতিটার নিচে দেখতেছেন একটা ল্যাম্প, এই বাতিটার নিচে এই জায়গায় আপনার এই যে ওভারহেড ট্রান্সপারেন্সিস বা ওই যে কাগজটা দেওয়া হয়, এই জায়গায় তখন লেখে, লিখার পরে এটা এই বোর্ডে শো করে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার ওভারহেড প্রজেক্টর আর ওভারহেড ট্রান্সপারেন্সিস। এই সিভিলিয়ামটা বিষয়বস্তু তেমন একটা মানে নাই, অনেক রিপিটেশন আছে। Why is it important to prepare learners for learning? ওকে, আপনি আপনার লার্নারদের কেন প্রিপেয়ার করবেন লার্নিং এর জন্য? কারো কোনো আইডিয়া? স্যার ম্যাডামরা, কারো কোনো আইডিয়া? কেউ কি বলতে পারবেন? আপনারা কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পারলে হ্যাঁ বা না কিছুতে বলবেন। আচ্ছা, আপনারা হয়তো জানেন না, আমি বলে দেই, সমস্যা নেই। বলছি why it is important to prepare learners for learning. আপনার যে লার্নার থাকবে, তাদের যে আপনি শিক্ষাটা শেখাবেন, সেটা শেখানোর আগে কেন তাকে প্রিপেয়ার করে নিতে হবে? এটা হচ্ছে আপনার লার্নিং আউটকাম যেন অ্যাচিভ হয় সেই কারণে। কারণ আপনার তৈরি করা, যে আমি বলতেছি একটু দাঁড়ান।
কোন প্রিপেয়ার বোঝাচ্ছে? এটা হচ্ছে আপনি একটা স্কুলে আসলেন। আসার পরে ধরেন আপনি এই যে এখন আমার এই সেশনে আসছেন। আজকে আমি আপনাদের এই সেশনে কন্টাক্ট করেছি। আপনি সেশনে আসছেন। সেশনে আসার পরে অনেকেই কি করেন? আপনারা এই যে ধরেন ক্লাসে ঢুকে আমার মাইকটা অন সেশনে এসে অন করে আপনারা চলে যান। হয়তো কেউ কোনো কাজ করছেন, দূর থেকে শুনতেছেন। যার কারণে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে আমার এদিকে মনোযোগ দিতে পারছেন না। এখন ধরেন আপনি কোনো একটা ক্লাসরুমে আসলেন। আসার পরে আপনার উচিত আপনার লার্নারদের মানে প্রিপেয়ার করে নেওয়া যে আপনি এখন যেই পড়াটা তাদের পড়াবেন, তারা যেন সেই পড়াটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনে এবং আপনাকে রেসপন্স করে। এটা খুব প্রয়োজন। ওকে? কারণ হচ্ছে তারা যদি এটা না শোনে তাহলে তো দিন শেষে আপনি যে লার্নিং আউটকামটা তৈরি মানে চাচ্ছেন তাদের ভিতরে সেটা হবে না। আর আপনার লার্নাররা কিন্তু অনেক জায়গা থেকে আসে, অনেকভাবে মানে অনেক ধরনের আসে। অনেক জায়গা থেকে আসে, অনেক ধরনের আসে। তো আপনারা যখন আপনার লার্নাররা যখন আসে, তখন কিন্তু তার মাইন্ডটা দেখা গেছে অনেকভাবে অনেক জায়গায় থাকতে পারে। তো আপনি যদি তার ওই পরিবেশটা ক্রিয়েট করে নেন, তাদের সাথে কথাবার্তা বলে, একটা গল্প শোনায়া বা যাই হোক না কেন, তাদের যে বিষয়বস্তুটা আছে সেই জায়গা থেকে বের করে আনতে পারেন, তাহলে কিন্তু আপনি তাদের ভিতরে যে লার্নিং আউটকামটা দিতে চাচ্ছেন সেটা তারা গ্রহণ করতে পারবে। আমার কথা বুঝতে পারছেন? ধরেন এই মুহূর্তে আমি আপনাকে পড়াচ্ছি, কিন্তু আপনার মন পড়ে আছে কক্সবাজারে। ওকে? তাহলে আপনার মন কক্সবাজারে আছে। তাহলে আপনি কি আমি যে বিষয়টা পড়াচ্ছি, সেই বিষয়টাকে ঠিকমতো বা সম্পূর্ণরূপে মানে মনোযোগ দিতে পারবেন? এরপর আমি পড়াইয়া চলে গেলাম। শেষে আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি শিখছেন আজকে? আপনি কিন্তু বলতে পারবেন না। বুঝতে পারছেন? এর জন্যই আপনার লার্নারদের আগে প্রিপেয়ার করতে হবে। আপনার লার্নাররা দেখা গেছে ক্লাসে আছে কিন্তু তাদের মন ওই কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়িতে থাকতে পারে। তো তাদেরকে আগে প্রিপেয়ার করতে হবে। ওই কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি থেকে তাদের মন ক্লাসরুমে আনতে হবে। এই প্রিপেয়ারটা সেই প্রিপেয়ার বলছে। তাদেরকে আইস ব্রেকিং বলেন বা যাই বলেন না কেন, সুন্দরভাবে মোটিভেশন দিয়ে আগে ক্লাসরুমের এনভায়রনমেন্টটা পড়ার মতো করতে হবে। তারপরে তাদের সাথে আপনার হচ্ছে আপনি যে বিষয়টা পড়াতে চাচ্ছেন সেটা পড়াবেন। তাহলে মোট কথা এত কিছুর একটা মেইন কথা হচ্ছে আপনার লার্নারের লার্নিং আউটকাম বা গোল অ্যাচিভ করানোর জন্য আপনার লার্নারদেরকে প্রিপেয়ার করতে হবে। কেন? লার্নিং এর আগে। আমার কথা বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? আচ্ছা, এবার দেখেন এই যে গ্লসটা হয়তো দেখাইছি বা বলছি, এটা হচ্ছে গ্লস মডেল। এই গ্লস মডেলের মাধ্যমে আমরা আমাদের ওই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা করে থাকি। বুঝতে পারছেন? গ্লসের 5টা কম্পোনেন্ট, সেটা হচ্ছে গেট অ্যাটেনশন, লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন, ওতে হচ্ছে আউটকাম, এসে হচ্ছে স্ট্রাকচার, আরেকটা এসে হচ্ছে স্টিমুলেট। ম্যাডাম ম্যাডাম গেটে তালা মারছেন? চাবিটা ওদের দিয়ে তালা মারে আসেন, নাহলে আবার হুসনিয়ারা ম্যাডাম কথা শোনাবে। চাবি না, ওই একটারে পাঠায় তালা মেরে নিয়ে আসেন। এই যে 5টা কম্পোনেন্ট দেখতেছেন না, এই 5টা কম্পোনেন্ট আপনারা হচ্ছে ওই যে গ্যাগনেস আছে না, গ্যাগনেসটা কেউ পড়ছিলেন আমি পড়ানোর পরে? গ্যাগনেসের ভিতরে এই 5টা জিনিস আবার রিপিট পাবেন। গ্যাগনেসেও দেখবেন আপনি ফার্স্টে গেট অ্যাটেনশন আছে। দ্যাট মিনস আপনি যখন একটা সেশন শুরু করবেন, সেশনটা শুরু করার আগে আপনার যে লার্নার থাকবে তাদেরকে আগে প্রিপেয়ার করে নেবেন লার্নিং এর জন্য। এরপর আপনি গত সেশনে কি পড়াইছেন সেটার সাথে আপনি লিংক করবেন, লিংক টু দ্য প্রিভিয়াস সেশন। গত সেশনে কি পড়াইছেন সেটা আপনি লিংক করবেন। কেন করবেন? কারণ ওই সেশনে অনেকেই আছে ওই দিন আসে নাই, আজকে আসছে।
তাহলে তারা জানতে পারবে আগের সেশনে কি পড়ানো হয়েছিল। আর অনেকের আবার কনফিউশন থাকতে পারে বিষয়গুলো, যে ম্যাডাম ওই দিন চেষ্টা করেছি কিন্তু আমি বুঝতে পারিনি, এই বিষয়টা আরেকবার বুঝালে ভালো হইতো। তখন কিন্তু তারা একে তো বিষয় জানতে পারলো, আর যার গ্যাপ আছে তারও কিন্তু ওই গ্যাপটা কভার হয়ে গেল, যার কারণে লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশনটা খুবই প্রয়োজন। এরপর হচ্ছে আউটকাম। আউটকাম হচ্ছে আপনি আজকে কি পড়াবেন, আপনি আজকে কি পড়াবেন, এটা হচ্ছে আউটকাম বলতে লার্নিং আউটকামটা বুঝাইছে। আমরা যে বলি না, at the end of the session learner will be able to prepare egg, বা learner will be able to make fried egg using pan as per industry standard, বলি না, ওইটাই হচ্ছে আউটকাম। আউটকাম মানেই হচ্ছে লার্নিং আউটকাম, আজকে তারা কি শিখতে পারবে। এবার হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা বলতে বুঝাইছে পুরো সেশনটা আপনি কোনটার পর কোনটা পরিচালনা করবেন। আপনারা ওই যে গত সেশনে পাওয়ার পয়েন্ট দেখাইছিলাম না, পাওয়ার পয়েন্টের এই যে ফার্স্টটা স্টিমুলেট পর্যন্ত কিন্তু এই যে গ্লস ব্যবহার করা হয়েছে। তাহলে স্ট্রাকচারটা কি ছিল, ফার্স্টে আপনি ডিসকাশন করছেন, তারপরে ডেমনস্ট্রেশনে 4টা স্টেপ করছেন, ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, অফ ইউ গো, এগুলো হচ্ছে আপনার সেশনের স্ট্রাকচার ছিল। তারপর হচ্ছে স্টিমুলেট মানে উৎসাহ, দ্যাট মিনস এই কাজটা শিখে তার কি হবে, কি লাভ হবে। আর স্টিমুলেটটা বলছিলাম টাকার সাথে সম্পর্ক থাকবে, যে এই কাজটা শিখে সে এইটা করতে পারবে, আর এটা করার ফলে সে কিছু মানে টাকা ইনকাম করতে পারবে, ওকে, বা তার একটা আয়ের উৎস হবে এই কাজটা করতে পারলে। তারপরে দেখেন এখানে আছে আইস ব্রেকার্স। আমার একটা অ্যাসেসমেন্টে আমাদের সেন্টারে, যে তখন আমি এশিয়াতে ছিলাম, এশিয়াতে একটা অ্যাসেসমেন্টে একজন অ্যাসেসর জিজ্ঞেস করছে একটা ক্যান্ডিডেটকে যে আপনারা আপনি কি ওই যে ডেমনস্ট্রেশনে, যে আপনি কি আইস ব্রেক সম্পর্কে জানেন। সেশনে কল দিলেই ব্লক দিব এখন। তো বলছে আপনি কি আইস ব্রেক সম্পর্কে জানেন, তো সে তখন বলতেছে যে হ্যাঁ জানি, আইস ব্রেক হচ্ছে বরফকে টুকরা করা। তখন ওই অ্যাসেসর আমাকে ডেকে নিয়ে আসছে, বলতেছে ম্যাডাম কি পড়াইছেন স্টুডেন্টদেরকে, ও তো বলতেছে আইস ব্রেক মানে বরফকে ভাঙা বা টুকরা করা। পরে আমি আবার বললাম যে স্যার ও তো আমার স্টুডেন্টই না, আমার স্টুডেন্ট বলতে আমার এই সেন্টারে ও ক্যান্ডিডেট, কিন্তু ও আমার কাছ থেকে আর কি শিখে নাই, মানে আসছিল আর কি এখানে ইয়ে দিতে। পরে বলে সমস্যা নাই এই বলে। তো এইখানে মূলত বিষয়টা হচ্ছে আইস ব্রেক মানে বরফকে টুকরা করা না, আইস ব্রেক হচ্ছে আপনার সাময়িক কিছু, কি বলে এটাকে, আমি উদাহরণটাই দেই। ধরেন ম্যাম আপনারা লং, কিছু বলবেন? কন ম্যাম কন আচ্ছা, ধরেন আমরা এই যে 2 ঘন্টা ধরে লং টাইম সেশন, আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাইতেছে এখন। আচ্ছা, হ্যাঁ আমি এর জন্যই জিজ্ঞেস করছি। আচ্ছা শুনেন, তাহলে এই যে 2 ঘন্টা ধরে যে সেশন নিতেছি, এই 2 ঘন্টায় কিন্তু আপনারা বোর হয়ে যাবেন, ওকে, বা বিরক্ত হয়ে যাবেন। তাহলে দেখা গেছে এই 2 ঘন্টা ধরে টানা আপনারা বোর হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন। তখন আমি যদি এই 2 ঘন্টার মাঝে ধরেন আধা ঘন্টা পর বা 45 মিনিট পর যদি আমি আপনাদেরকে একটা গল্প শোনাই, তখন কিন্তু আপনাদের একটা আবার ভালো লাগবে। তখন আপনারা যে যেখানেই থাকেন না কেন ওই গল্পের মাধ্যমে আবার জায়গা মতো চলে আসবেন। আপনাদের একটা ব্রেইনের একটা কি বলে এটাকে অ্যাক্টিভিটি হবে। বুঝতে পারছেন? তো এই যে গল্পটা শোনানো একটা লং টাইম সেশন থেকে বিরক্তিকর ভাবটা কাটানো, এটাকেই বলা হইছে আইস ব্রেক। দ্যাট মিনস আপনি লং টাইম ধরে কোনো একটা কিছু করতেছেন,
সেটা থেকে আপনার মনোযোগ সরে যেতে পারে। তাহলে মনোযোগটা আবার ফিরিয়ে আনার জন্য কোনো গল্প বা কোনো একটা অ্যাক্টিভিটি বা কোনো একটা ভিডিও দেখিয়ে আপনাকে সাময়িক একটা এন্টারটেইনমেন্ট করা। এটাই হচ্ছে আপনার আইস ব্রেক। আমি কি বুঝাইতে পারছি? এটা করা হয় একটা সেশনে আপনার যেন লং টাইম মনোযোগটা থাকে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ওইটাই তো বললাম যে এটাকে বলা যেতে পারে যে লং টাইম একটা সেশনে মনোযোগটা ধরে রাখার জন্য এবং আ মানে মনোযোগটা ধরে রাখার জন্যই আপনার আইস ব্রেকটা করা হয়। এখন আপনারা এটাকে আবার এটা বলতে পারেন না যে ম্যাডাম তাহলে তাদেরকে ব্রেকই দিয়ে দিব। একটা বিরতি দিয়ে দিব। সেটা কি আইস ব্রেক হবে কিনা? সেটা কিন্তু আইস ব্রেক হবে না। আইস ব্রেক হইতে হবে আপনি সেশনেই থাকবেন। আপনি ধরেন ০.৫ ঘন্টা বয়ান দিলেন, বক্তৃতা দিলেন। আপনারা খেয়াল করবেন যখন কোনো অনুষ্ঠানে আপনার হচ্ছে অনেকক্ষণ বক্তৃতা দেওয়া হয়, তখন কিন্তু আপনাদের একটা বোরিংনেস চলে আসে। কারো কিন্তু লেকচার কারো শোনার কিন্তু মানে অভ্যাস নাই, মন চায় না। কিন্তু যখনই ওই লেকচারটা শেষ করার পরে ২-৩ টা লেকচারের পর যদি একটা করে ইয়ে দেয়, নাচ গান বা কোনো একটা এন্টারটেইনমেন্ট দেয় তখন কিন্তু আপনাদের ভাল লাগে। কিন্তু একটানা গয়ানে আপনার হচ্ছে যদি লেকচার দেওয়া হয় কেউ শোনে? শোনে না। এটাকেই বলা হচ্ছে আপনার আইস ব্রেক। দ্যাট মিনস ওই বিষয়টাতে যেন আপনার মনোযোগটা ধরে রাখতে পারে। কিন্তু আপনি যখন বিরতি দিয়ে দিবেন, তখন কিন্তু এটা টি ব্রেক হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আইস ব্রেক হবে না। আইস ব্রেকটা আপনার সেশনেই থাকতে হবে। কোথাও যাওয়া যাবে না। সেশনের বাইরে যাওয়া যাবে না। সেশনের বাইরে যখন যাবেন, তখন সেটা হবে ব্রেক। আইস ব্রেক না। নরমালি ব্রেক হবে সেটা। বুঝাইতে পারছি? আচ্ছা। এখানে দেখেন এটা কিন্তু আমরা আগেই পড়ছি। এই যে হেড, হার্ট, হ্যান্ড মানে 3H যেটা। হেডে হচ্ছে আপনার নলেজ, হার্টে হচ্ছে অ্যাটিটিউড, হ্যান্ডে হচ্ছে স্কিল। 3H কম্পিটেন্সিস। এবার দেখেন এখানে বলছে why do I need to check the learner's understanding? আপনি যে বুঝছেন বা আপনার লার্নার যে বুঝছে, আপনি যে পড়াটা পড়াইছেন, এইটা যে বুঝছে তারা এটা কেন চেক করা প্রয়োজন? কারো কোনো আইডিয়া? কেউ কি বলতে পারবেন কেন প্রয়োজন? স্যার ম্যাডামরা? ম্যাম, কারণ দেখবো যে আমি যেটা পড়ালাম আমার লার্নারকে সেটা কতটুকু নিতে পারতেছে বা নিতে পারছে সেটা যাচাই করার জন্য বা ভেরি গুড। তারা কোনো কিছু জিজ্ঞেস। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে মেইন বলতে পারেন যে আপনি মোট কথা হচ্ছে দিন শেষে তাদেরকে একটা আউটকাম আপনি অ্যাচিভ করাতে হবে। তাদের একটা গোল আছে বা আপনার একটা গোল আছে, সেই গোল অ্যাচিভ করতে হবে। তাহলে আপনি যেই গোলটার জন্য লার্নারদেরকে পড়াচ্ছেন অ্যাচিভ করার জন্য, আপনি যদি তাকে চেকই না করেন, তাহলে আপনি বুঝবেন কিভাবে সেটা অ্যাচিভ হইছে? আর এটা চেক করবেন কিভাবে? কারো কোনো আইডিয়া? তারা অ্যাচিভ করলো কি করলো না এটা চেক করবেন কিভাবে? ফরমেটিভ অ্যাসেসমেন্টের অ্যাসেসমেন্টের মাধ্যমে। ভেরি গুড। ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর মাধ্যমে নিতে পারেন। তারপরে প্রি-টেস্টে আপনি চাইলে দেখতে পারেন তাদের আন্ডারস্ট্যান্ডিংটা মানে কতটুকু। তারপর পোস্ট টেস্ট নিয়ে দেখতে পারেন যে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু হইল। তাহলে এই যে আপনি যে চেক করবেন, চেক করা কেন প্রয়োজন? সেটা তো বুঝলেন যে তাদের যে লার্নিং আউটকামটা বা তাদের যে গোলটা সেটা অ্যাচিভ হইল কিনা। এখন আপনাকে যদি বলে যে তাদের লার্নিং আউটকামটা অ্যাচিভ মানে হইল কিনা বা কতটুকু হইল সেটা আপনি চেক করবেন কিভাবে? তখন আপনি সুন্দর করে বলতে পারেন যে আমি আগে প্রি টেস্ট নিব। প্রি টেস্ট নিয়ে দেখব। প্রি টেস্ট নেওয়ার পরে
আমি তাদেরকে পোস্ট টেস্ট নিব, পোস্ট টেস্ট নিয়ে দেখব যে প্রি টেস্ট আর পোস্ট টেস্টের সাথে আপনি মিলিয়ে দেখবেন যে আপনি যে বিষয়টা তাকে পড়াইছেন সেটা আপনি পড়ানোর আগে সে কতটুকু জানতো আর আপনি পড়ানোর পরে সে কতটুকু জানতে পারলো। আমার কথা বুঝতে পারছেন? আর তাদের আন্ডারস্ট্যান্ডিংটা আবার এই কারণে জানবেন যে আপনি যে সিকোয়েন্সে বা যেই স্ট্রাকচার ফলো করতেছেন সেই স্ট্রাকচার বা সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। সেটা যদি ঠিক থাকে তাহলে মনে করবেন যে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে। আপনি যেই উদ্দেশ্যে পড়াচ্ছেন সেটা। আবার এই কারণে মানে আপনি তাদের আন্ডারস্ট্যান্ডিংটা চেক করবেন কারণ আপনি কিছু টুলস, ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট ইউজ করতেছেন। তো ওই ইউজটা মানে ম্যাটেরিয়াল গুলো ঠিক আছে কিনা, তাদের জন্য পর্যাপ্ত কিনা সেটার জন্য আপনি আন্ডারস্ট্যান্ডিংটা চেক করবেন। নাকি কোনো এখানে মডিফাই করতে হবে, নাকি কোনো কিছু আবার নতুন করে ডেভেলপ করতে হবে এটার জন্য। এরপরে হচ্ছে ফিডব্যাক অপরচুনিটিটা রাখবেন। ফিডব্যাক অপরচুনিটির মাধ্যমে সে তার গ্যাপটা আপনাকে বলতে পারবে, আপনার সাথে শেয়ার করবে। তার অ্যাসেসমেন্ট টেক্স ম্যাডাম এন্ড কথা পারফরম্যান্স মনে হয় একটু কাইটা কাইটা আসছে। অ্যাসেসমেন্ট। কথা শুনতে পাচ্ছেন না? কাইটা কাইটা আসতেছে ম্যাডাম, কথা পুরো ক্লিয়ারলি আসতেছে না। সবাই কি এরকমই শুনতে পাচ্ছেন? আমি একটু সমস্যা, এখন ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে এই বিষয়গুলোর জন্যই কিন্তু আপনি আপনার লার্নারের যে আন্ডারস্ট্যান্ডিং এটা চেক করে নিবেন। এবার দেখেন এই যে লার্নিং স্টাইল। লার্নিং স্টাইল বলতে আমরা ভার্ব বলবো। ভার্বটা হচ্ছে আমাদের লার্নিং স্টাইল। আমরা কোন কোন মুডে আর কি পড়াতে পারি বা আমাদের যে লার্নার তারা কোন কোন ওয়েতে শিখতে পারে। আর লার্নিং ডোমেইনটা হচ্ছে এরিয়া, লার্নিং এরিয়া। যে আপনি যে লার্নার যে বিষয়টা শিখবে সেটা সে কোন কোন এরিয়াতে প্রয়োগ করতে পারবে। আর আপনার লার্নাররা কোন কোন ভাবে শিখতে পারে। মোট কথা লার্নিং স্টাইলটা তখন অ্যাপ্লাই করা হয় আগে আপনি আপনার লার্নারের গ্যাপটা আইডেন্টিফাই করবেন। ওকে? আপনার গ্যাপটা আইডেন্টিফাই করার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার লার্নারকে কোন স্টাইলে বা কোন মেথডে পড়াতে হবে। তো এখানে লার্নিং স্টাইল হচ্ছে আপনার ভার্ক, ভার্ককে লার্নিং স্টাইল বলা হয়। ভার্কের ভি ফর ভিজুয়াল, তারপরে এ ফর অডিটরি বা ওরাল, আর ফর রিড বা রাইট, কে ফর কাইনেস্থেটিক। ভিজুয়ালটা হচ্ছে আপনার লার্নাররা অনেক রকমের হতে পারে। ওকে? যেমন হচ্ছে আপনার লার্নাররা ডিসএবিলিটিও হতে পারে, আপনার লার্নাররা নর্মাল পারসনও হতে পারে। এখন অনেকে বলে যে লার্নিং স্টাইলটা বা ভার্বটা শুধুমাত্র ডিসেবল পারসনদের জন্য অ্যাপ্লাই করা হয়। এটা সম্পূর্ণ একটা ভুল কথা। লার্নিং স্টাইলটা আপনি আপনার সব রকমের লার্নারদের উপর অ্যাপ্লাই করতে পারবেন। মোট কথা আপনার যে লার্নাররা থাকবে তাদের গ্যাপটা আইডেন্টিফাই করে এই লার্নিং স্টাইল অনুযায়ী তাদেরকে আপনি পরবর্তী স্টেপে আপনি পড়ানো শুরু করবেন। ওকে? তাহলে ভার্ক মানে কি? আপনার কিছু লার্নার থাকতে পারে যে হচ্ছে আহ, কি বলে এটাকে চোখে দেখে দেখে শেখা আর কি। ওকে? তাহলে যে লার্নার আপনার হচ্ছে আহ, মানে কি বলে এটাকে কানে শোনে না। ওকে? তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? একটা ভিডিওর মাধ্যমে আপনি তাকে শেখাতে পারেন। এখন যে কানে শোনে না সেই যে শুধু ভিডিও দেখে দেখে শিখতে পারবে তা কিন্তু না। আপনার যে সাধারণ বা নরমাল লার্নাররা আছে তারাও কিন্তু অনেকে ভিডিও দেখে দেখে শিখতে পছন্দ করে। কিভাবে? ধরেন আপনি আমি এতক্ষণ ধরে এত কথা বলতেছি। তো আপনি এই কথাটাই যদি দেখা গেছে আরেকজন ভিডিওর মাধ্যমে বলল, আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না, এতেও হলো না। আবার দেখা গেছে যে আপনি একটা কাজ দেখবেন, ধরেন আপনি ডিম ভাজাটাই দেখবেন। আমি বলতেছি আপনি বুঝতেছেন না। কিন্তু একটা লোক আপনাকে ভিডিও মানে করছে, সে আপলোড দিছে and ওই ভিডিওটা দেখে আপনি খুব ইজিলি কিন্তু শিখে যেতে পারেন। এটা হচ্ছে আপনার ভিজুয়াল। দ্যাট মিন্স ভিডিও দেখে দেখে শেখা। এরপর ওরাল বা অডিটরি, কানে শুনে শুনে শেখা। ওকে? যে চোখে দেখতে পারে না সে তো কানে শোনে, তাহলে সে অডিওর মাধ্যমে শুনে শুনে শিখবে। এখন দেখা গেছে এটা কিন্তু সবার ক্ষেত্রে না, এটা হচ্ছে পিডাব্লিউডি,
কিন্তু আপনার নর্মাল লার্নাররা কি কানে শুনে শুনে শিখতে পারে না স্যার ম্যাডামরা? অডিও জি শুনে ম্যাডাম পারে। মোট কথা বলতে ভার্ক শুধু যে পিডাব্লিউডি দের জন্য তা না, ভার্ক হচ্ছে আপনার সকল টাইপের লার্নারদের জন্যই আপনি ইউজ করতে পারবেন। এবার আপনার অনেক লার্নার আছে যে লিখে লিখে বা পড়ে পড়ে শিখতে পারে। আমাদের ছোটবেলার একটা অভ্যাস ছিল যে চিল্লায় চিল্লায় পড়া, চিল্লায় চিল্লায় না পড়লে আমাদের মাথায় ঢোকে না, এরকম একটা ছিল। এখন কি এরকম হয়? যারা আপনারা বড় হয়ে গেছেন এখনো কি ছোটবেলার মতো চিল্লায় পড়েন? পড়েন না। না ম্যাম। কিন্তু ছোটবেলায় কিন্তু আপনি ঠিকই চিল্লায় পড়তেন। আবার অনেকের এখনো এমন আছে যে সে যতই পড়ুক না কেন একবার না লিখলে বা ২-৩ বার না লিখলে তার সেই পড়াটা হয় না। তাহলে আপনার লার্নাররা কিন্তু এরকমও হতে পারে বা এইভাবেও তাদের পড়ার যে স্টাইলটা এটা হতে পারে। এরপর হচ্ছে কাইনেস্থেটিক। কাইনেস্থেটিকটা হচ্ছে আপনার মূলত আহ অন্ধদের জন্য। ব্রেইল পদ্ধতি আছে না বা ট্যাকটাইল বা ব্রেইল পদ্ধতি, এটা হচ্ছে মূলত তাদের জন্য। এই যে এখানে লার্নিং ডোমেইন যেটা বলছিলাম যে আমাদের শেখার কিন্তু স্টাইল অনেকগুলা। কেউ হচ্ছে ভিডিও দেখে শেখে, কেউ হচ্ছে অডিও শুনে শেখে, কেউ হচ্ছে জোরে জোরে চিল্লায় পড়ে, কেউ হচ্ছে লিখে, আর কেউ হচ্ছে ট্যাকটাইল বা ব্রেইল ম্যাম কথা পদ্ধতিতে বলবে না? শেখে যেটাকে কাইনেস। শুনতেছেন? ম্যাম শোনা যায় এখন। আচ্ছা, তাহলে আপনার লার্নাররা কিন্তু ওই যে বললাম যেটা অনেক স্টাইলে তাদের স্টাইল, তাদের লার্নিং স্টাইলটা অনেক রকম হতে পারে। হতে পারে ভিডিও, হতে পারে অডিও, হতে পারে শুধু রিডিং পড়ে, আবার হতে পারে লিখে, আবার হতে পারে কাইনেস্থেটিক বা ট্যাকটাইল, দ্যাট মিনস ব্রেইল পদ্ধতিতে। ওকে, এবং এইবার এই পদ্ধতিগুলো সে কোন জায়গায় মানে অ্যাপ্লাই করতে পারবে বা তার এরিয়াটা কোনটুকু, কতটুকু, এটাকে বলা হয়েছে আপনার লার্নিং ডোমেইন। দ্যাট মিনস কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর। কগনিটিভটা হচ্ছে নলেজ, ওকে, জ্ঞানের মাধ্যমে তারা শিখতে পারে। তাইলে তারপর হচ্ছে অ্যাফেক্টিভটা হচ্ছে আপনার আচরণগত বা অ্যাটিটিউডের মাধ্যমে তারা শিখতে পারে। এরপর হচ্ছে আপনার সাইকোমোটর বা ম্যানুয়াল বা ফিজিক্যাল স্কিলের মাধ্যমে তারা শিখতে পারে। এগুলো এই তিনটা হচ্ছে আপনার লার্নিং ডোমেইন। এখানে দেখেন কি লিখছে, কগনিটিভ, দ্য কগনিটিভ ডোমেইন ইনভলভস নলেজ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টেলেকচুয়াল স্কিলস। এই কগনিটিভ ডোমেইনে আপনার যে লার্নার থাকবে তারা তাদের নলেজের এরিয়াটা বৃদ্ধি করতে পারবে। ওকে, এরপর দেখেন দ্য অ্যাফেক্টিভ ডোমেইন ইনক্লুডস দ্য ম্যানার। অ্যাফেক্টিভ ডোমেইনে হচ্ছে আপনার ম্যানারটা ইনক্লুড করা হয় বা যুক্ত করা হয়, ইন হুইচ উই ডিল উইথ থিংস ইমোশনালি such as feelings, values, appreciation, enthusiasms, motivation and attitudes। এই ধরনের বিষয়গুলোকে আমরা অ্যাফেক্টিভে বলতে পারি। আর অ্যাফেক্টিভটা আসে হচ্ছে আমাদের হৃদয় থেকে। এই কগনিটিভে যে নলেজ থাকে আমাদের কোথায়, হেডে। অ্যাফেক্টিভটা হচ্ছে যেই বিষয়বস্তুগুলাই করেন না কেন আপনি এর প্রতিক্রিয়াটা হৃদয় থেকে আসে, অ্যাটিটিউডটা। আর সাইকোমোটর হচ্ছে ম্যানুয়াল আর ফিজিক্যাল, দ্যাট মিনস স্কিলস। দেখেন সাইকোমোটর ডোমেইন ইনক্লুড ফিজিক্যাল মুভমেন্ট, কোঅর্ডিনেটিং অ্যান্ড ইউজ অফ দ্য মোটর স্কিল এরিয়া। তার এইটা হচ্ছে আপনার স্কিলের সাথে সম্পৃক্ত। আর স্কিলটা আপনি পারফর্ম করেন আপনার হাত দ্বারা। তো ওই যে একটু আগে আমরা শিখছিলাম 3H কম্পিটেন্সিস, এটার সাথে ডোমেনের সাথে আর নলেজ স্কিল অ্যাটিটিউডের সাথে এটা সম্পৃক্ত। আমি একটা এক্সেল শিটে একটু দেখায় দিই। আপনারা দেখছেন মনে হয়, আপনাদের কাছে যে একটা এক্সেল শিট আছে না, ওই শিটে দেখছিলেন না স্যার ম্যাডামরা শুরুর দিকে? ও সরি, ওয়ার্ডের শিটটা এই যে এই যে দেখেন, এই যে এইভাবে আর কি। তাহলে এইখানে দেখেন এইগুলা হচ্ছে আপনার এই যে কগনিটিভ, সাইকোমোটর, অ্যাফেক্টিভ, এগুলো হচ্ছে ডোমেইন, এগুলা হচ্ছে আপনার কম্পিটেন্সি। আর কম্পিটেন্সির এখানেই আবার হচ্ছে 3H দিয়ে কম্পিটেন্সিটাকে আপনার প্রকাশ করা হয়। দেখছেন এটা?
এটা আপনাদের আগেই পড়াইছে একদম প্রথম দিনে। ট্রেডিশনাল ট্রেনিং প্রোগ্রাম আর এই যে আমাদের সিবিটি প্রোগ্রামের ভিতর পার্থক্য এই যে এটা। এই যে দেখেন বেসিক ইনফরমেশন। ট্রেডিশনাল সিস্টেম আর সিবিটি সিস্টেমের পার্থক্যটা। এখানে দেখেন কম্পিটেন্সি বেসড ট্রেনিং যেটা আছে বা সিবিটিটা, সেটার কিছু প্রিন্সিপাল আছে। সেটা হচ্ছে আপনার ট্রেনিংটা আপনার কারিকুলাম বেসড হবে। আপনি যে ট্রেনিংটা দিবেন এটা হচ্ছে কারিকুলাম বেসড। দ্যাট মিন্স আপনার সিএস থাকবে, সিবিসি থাকবে এবং সিবিএলএম থাকবে। আপনি কোন একটা আপনি যে পড়বেন এই পড়াটার একটা মানদণ্ড থাকবে। তারপরে হচ্ছে মোট কথা হচ্ছে এই পড়াটার একটা মানদণ্ড থাকবে। ওকে, এটা হচ্ছে কারিকুলাম বেসড। তারপর লার্নিং ইজ মডিউলার ইন ইটস স্ট্রাকচার। মোট কথা লার্নিং গুলো আপনার মডিউল বেস হবে, মানে সিবিএলএম বেস হবে। লার্নিংটা সিবিএলএম বেস হবে। হবে আর একটু হবে। ঠিক আছে, সব লবণ স্পাইসি হয়েছে। ট্রেনিং ডেলিভারি ইজ ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড সেলফ বেসড। আপনারা সিবিএলএম এর যদি পার্ট পড়েন বা সিবিএলএম এর কেন ইউজ করবেন বা ইয়ে করবেন, সেই ক্ষেত্রে দেখবেন আমাদের যে সিবিএলএমটা তৈরি করা হয়েছে বা এখন যে আমি আপনাদের পড়াচ্ছি, এটা কিন্তু সেলফ বেসড সিবিএলএম। সেলফ বেসড, বেসড মানে গতি। সেলফ বেসড বলতে বুঝাইছে যে আপনি নিজস্ব গতিতে পড়তে পারবেন। দ্যাট মিনস আপনার যখন সময় হবে আপনি তখন এটাকে নিজে নিজে পড়তে পারবেন। তাহলে আপনার ট্রেনিংটা হবে সেলফ বেসড বা ইন্ডিভিজুয়ালাইজড। আপনি নিজে নিজেই কিন্তু এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর যে বিষয়বস্তুগুলো সেটা নিজে নিজে পড়তে পারবেন। এখানের যে বিষয়গুলো লেখা আছে এগুলো আপনি মানে নিজে নিজেই পড়তে পারবেন, এইভাবেই লেখা। এটা এই সিস্টেমে লেখা যেন এত সহজভাবে লেখা যেন আপনি নিজে নিজে এটা পড়তে পারেন। ট্রেনিং ইজ বেসড অন ওয়ার্ক দ্যাট মাস্ট বি পারফর্ম। দ্যাট মিনস এইখানে কিন্তু আপনার স্কিল পার্টের একটা বিষয় আছে। আমাদের কারিগরি কম্পিটেন্সি বেসড ট্রেনিং বলেন বা অ্যাসেসমেন্ট বলেন বা এই যে কম্পিটেন্সি বেসড যে শিক্ষাটা, এটা কিন্তু আমাদের স্কিলে বেশি জোর দেওয়া হয়। ওকে, কারিগরি যে প্রশিক্ষণটা এখানে 80% হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল করানো হয় আর 20% হচ্ছে আপনার থিওরি পড়ানো হয়। তাহলে আপনি যে ট্রেনিংটা গ্রহণ করবেন এটা হচ্ছে আপনার পারফর্ম বেসডে হবে। দ্যাট মিনস আপনার কিছু পারফর্ম করতে হবে বা দিন শেষে আপনি কোন একটা জায়গায় গিয়ে এই বিষয়বস্তুগুলো একদম স্ট্রংলি পারফর্ম করতে পারবেন। ওকে, ট্রেনিং ম্যাটেরিয়ালস আর ডিরেক্টলি রিলেটেড টু দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য কারিকুলাম মডিউলস। মোট কথা আপনার যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস বা কারিকুলাম মডিউল যেটা আছে সিবিসি, তো আপনি যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করবেন এটা সরাসরি ওইখান থেকে আসবে। মোট কথা আপনার সিএস বা সিবিসিতে আপনি যে ম্যাটেরিয়ালগুলো রাখবেন ট্রেনিং রিলেটেড সেটা দিয়েই আপনার ট্রেনিংটা করানো হবে। Assessment is based on the collection of evidence of the performance of work to the industry required standard. আপনার যে অ্যাসেসমেন্টটা হবে দিন শেষে সেটার যে জাজমেন্টটা আসবে সেটা হবে আপনার এভিডেন্স কালেকশনের মাধ্যমে। মোট কথা আপনার ইন্ডাস্ট্রি কিছু চাইছে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি ট্রেনিংটা গ্রহণ করার পর আপনি যখন অ্যাসেসমেন্টটা দিবেন তখন ওই অ্যাসেসমেন্টের যে জাজমেন্টটা আসবে সেটা আপনার এই এভিডেন্সের উপর ভিত্তি করে আপনার কাছ থেকে অ্যাসেসররা যে এভিডেন্সটা কালেক্ট করবে সেটার উপর ভিত্তি করে আপনার সেই জাজমেন্টটা আসবে। আর সেটার উপর ভিত্তি করে বা সিএস এর উপর ভিত্তি করে আপনার এই অ্যাসেসমেন্টটা হবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড উপর। ট্রেনিং ইজ বেসড অন বোথ অন অ্যান্ড অফ দ্য জব কম্পোনেন্টস। আপনার ট্রেনিংটা দুইভাবেই হবে, অন দ্য জবে হবে, অন দ্য জব প্লাস অফ দ্য জবে হবে। অন দ্য জব মানে অফ দ্য জব বলতে বুঝাইছে ট্রেনিংটা আপনি ফার্স্টে নিবেন এবং ওই ট্রেনিংটা অন দ্য জব মানে অফ দ্য জবে কি বলে এটাকে, অন দ্য জবে আপনি কোনো একটা ইনস্টিটিউটে বা ইন্ডাস্ট্রিতে পারফর্ম করবেন, এই টাইপের হবে। মোট কথা আপনি ট্রেনিংটা ইনস্টিটিউটে নিবেন এবং সেটা অ্যাপ্লাই করবেন বা প্র্যাকটিস করবেন ইন্ডাস্ট্রিতে, এরকম টাইপের হবে। অ্যালাউ ফর রিকগনিশন অফ প্রিয়র লার্নিং, এটা হচ্ছে আরপিএল অ্যালাউ করবে। দ্যাট মিনস অনেকেরই প্রয়োজন আছে আপনার মানে প্রয়োজন নাও হতে পারে ট্রেনিং এর, তারা পূর্বে থেকেই জানতে পারে।
ওকে, তাহলে কম্পিটেন্সি বেস ট্রেনিংটা আরপিএল এর যে সিস্টেমটা আছে বা প্রসেসটা আছে সেটা অ্যালাউ করবে। ট্রেনিং অ্যালাউস ফর মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিস্ট। আপনার যে ট্রেনিংটা হবে সেটা মাল্টিপল ওয়েতে হবে বা মাল্টিপল বিষয়বস্তুতেও হতে পারে, যেমন ডিসকাশনে হইতে পারে, তারপরে আপনি যে ট্রেনিংটা দিবেন আর কি, ডিসকাশন হইতে পারে, টিম ওয়ার্ক হইতে পারে, কোলাবোরেশন হইতে পারে, মোট কথা। তারপরে হচ্ছে কোচিং এ হইতে পারে, মেন্টরিং দিয়ে হইতে পারে আপনার ট্রেনিংটা আর কি। তারপর গ্রুপ ওয়ার্কের মাধ্যমেও আপনার হইতে পারে, এই আর কি। এবার দেখেন রোল অফ এ কম্পিটেন্ট টিবেট টিচার বা ট্রেনার অ্যান্ড ইফেক্টিভ টিবেট টিচার বা ট্রেনার উইল। দেখেন যারা আপনি ধরেন আজকে কম্পিটেন্ট হয়ে গেছেন, ওকে, অ্যাজ এ টিচার বা ট্রেনার, তাহলে আপনি কি করতে পারবেন সেটা হচ্ছে able to be able to perform the job tasks। আপনি এই জব বা টাস্কটা ঠিকমতো পারফর্ম করতে পারবেন। আন্ডারস্ট্যান্ড হাউ লার্নার্স লার্ন, আপনার লার্নাররা কিভাবে শেখে বা বোঝে সেটা বুঝতে পারবেন। প্রিপেয়ার দ্য সেশন কেয়ারফুলি, আপনার যে লার্নার থাকবে তাদের জন্য সেশন কেয়ারফুলি সতর্কতার সহিত সেশন প্ল্যান করতে পারবেন। সিকোয়েন্স ইনফরমেশন লজিক্যালি, আপনি আপনার লার্নারদের জন্য কোন বিষয়টা আগে পড়াবেন, কোনটা পরে পড়াবেন, কোনটা তাদের জন্য প্রথমেই প্রয়োজন, কোনটা পরে প্রয়োজন, এই বিষয়গুলো আপনি সিকোয়েন্স করতে পারবেন, সাজাতে পারবেন। ইনফর্ম দ্য লার্নার হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম, আপনি আপনার লার্নারদেরকে বলতে পারবেন তাদের কাছ থেকে আপনি কি চাচ্ছেন বা তারা কেন আসছে, তারা কোন উদ্দেশ্য অর্জন করতে এখানে আসছে, এটা আপনি বলতে পারবেন তাদেরকে। ডেভেলপ লার্নিং ম্যাটেরিয়ালস দ্যাট এনকারেজ লার্নার্স টু প্র্যাকটিস, আপনি লার্নিং ম্যাটেরিয়াল ডেভেলপ করতে পারবেন যেটার মাধ্যমে আপনার লার্নাররা প্র্যাকটিস করতে পারবে এবং তাদের আরো উৎসাহ বাড়বে। ওকে, তারপরে দেখেন কিছু কিছু বিষয় আপনাকে অ্যাভয়েড করতে হবে। অনেকগুলো আছে, এতগুলো লাগবে না, এখান থেকে কিছু কিছু মনে রাখবেন সহজ সহজ দেখে। যেমন হচ্ছে বিং পুরলি প্রিপেয়ার্ড। ওকে, আপনি ধরেন আজকে টিভেটের ট্রেনার হয়ে গেছেন, লেভেল 4 কমপ্লিট হয়ে গেছেন, ট্রেনার হয়েছেন, তাহলে অ্যাজ এ ট্রেনার হিসেবে আপনার কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, আপনার এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে আপনি আজকে লেভেল 4 এর ট্রেনার কম্পিটেন্ট হয়ে গেছেন, এখন আপনি কোনো একটা ইনস্টিটিউটে পড়াচ্ছেন ট্রেনার হিসেবে, তাহলে একজন ভালো ট্রেনার হিসেবে আপনার কোন জিনিসগুলো অ্যাভয়েড করা দরকার, সেটা হচ্ছে বিং পুরলি প্রিপেয়ার্ড। দ্যাট মিনস আপনি সম্পূর্ণ বিষয়বস্তু না জেনে বা আপনার সম্পূর্ণ প্রিপারেশন না নিয়ে আপনি আপনার লার্নারদেরকে ট্রেনিংটা ডেলিভারি দিবেন না। ল্যাকিং অফ ভ্যারাইটি, দ্যাট মিনস আপনি জানেনই না কোন কোন বিষয়বস্তুগুলো তাদেরকে পড়াতে হবে, জানাতে হবে, বুঝাতে হবে, এই ধরনের এগুলো আপনি জানেন না, এই ল্যাকিং অফ ভ্যারাইটিটা আপনার রাখা যাবে না। তারপর হচ্ছে আন্ডার এস্টিমেট দ্য এক্সিস্টিং স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস অফ লার্নার। ওকে, আপনি একজন ভালো ট্রেনার, তো আপনি ট্রেনার হয়ে আপনার যারা লার্নার থাকবে, যারা খুব কম জানে, তাদেরকে তিরস্কার করা যাবে না বা তিরস্কার করতে পারবেন না। যারা একটু স্লো লার্নার তাদের ক্ষেত্রে বলছে। ইউজিং ওয়ান ওয়ে কমিউনিকেশন, আপনি ট্রেনার হয়ে এটা কখনোই করবেন না, সেটা হচ্ছে জাস্ট আপনি জাস্ট নিজেই বলে গেলেন, তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করার বা বলার সুযোগ দিলেন না, এইটা অ্যাভয়েড করতে হবে, এরকম করা যাবে না। ওকে, তারপরে আর ছোট কি হইতে পারে আরো ইজি, এই যে এতক্ষণ যে 4টা বললাম, এই 4টা মনে রাখতে পারবেন না স্যার ম্যাডামরা? নট জি লিসনিং, ম্যাডাম, মনে রাখা তো ল্যাকিং এমপ্যাথি, এগুলো তো ইজি। আচ্ছা, তারপরে দেখেন কনফিউজিং দ্য লার্নার, এটা আরো একটু ছোট, এই যে আরেকটু ছোট। কনফিউজ করা যাবে না আপনার লার্নারদেরকে, যে ইনফরমেশনটা আপনি তাদেরকে দিবেন সেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড দিবেন, কোনো কিছু তাদেরকে কনফিউজিং করা যাবে না। ওকে, তারপর দেখেন এই যে এটা আরো একটু সহজ আছে, সেটিং ইউরসেলফ আপ অ্যাজ দ্য এক্সপার্ট, নিজেকে এমন ফিল করানো যাবে না যে আপনিই এক্সপার্ট। কারণ আমাদের টিবেটটা কিন্তু এরকম যে আপনার থেকেও কিন্তু এক্সপার্ট মানুষ আছে, কিন্তু সে জাস্ট সার্টিফিকেটটা নাই, তার কারণেই কিন্তু সে আপনার কাছে আসছে। কেন আসছে? কারণ আপনার থেকেও সে এক্সপার্ট, কিন্তু সার্টিফিকেটটা নাই। আর আপনার কাছে সেই সার্টিফিকেটটা আছে, তাই আপনি ট্রেনার। তাহলে দেখা গেছে আপনার থেকে যদি কখনো একটা বেশি শিক্ষিত লার্নার আসে, তো তার ক্ষেত্রে এমন একটা ভাব ধরা যাবে না যে আপনিই সবচেয়ে বেশি জানেন বা আপনিই সবচেয়ে বেশি উপরে। এরকম করা যাবে না। এটাও একটু ছোট আছে, দেখেন।
নট লিসেনিং। ওকে, আপনি আপনার লার্নারের কথা মানে শুনলেনই না, অ্যাভয়েড করতেছেন। সে আপনাকে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু আপনি কোনো মনোযোগ দিলেন না, তার প্রতি কোনো কিছু শুনলেনই না। এটা হওয়া যাবে না। এরপর দেখেন মেক অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে ধারণা করা। আগেই তার প্রতি কোনো কিছু ধারণা করে নেবেন না, নেগেটিভ কিছু, যে ও পারবে না, ওর দ্বারা হবে না, বা ও ভালো লার্নার না, এরকম কিছু। ওকে, তাহলে এই যে ছোট ছোটগুলো পারবেন না স্যার? জি ম্যাম, ইনশাল্লাহ। পারা যাবে। বেশি কিন্তু আপনার দিতে হবে না। ওকে, এরকম 4টা দিলে হবে না? হবে। এবার দেখেন এটা একটু ইম্পর্টেন্ট আছে, এই যে ডেমনস্ট্রেশনে আপনার 4টা পদ্ধতি, ওই দিনও বলছি, তারপর আরেকবার একটু বলি। সেটা হচ্ছে ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, অফ ইউ গো। ডু ইট নর্মালে যখন আপনি পারফর্ম করবেন বা প্লে করবেন, তো ওই সময় আপনি কোনো কথা বলবেন না। 2 মিনিট আপনি জাস্ট আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করে যাবেন। এখানে কিন্তু আপনি কোনো মুখ দিয়ে কথা বলবেন না। আপনার যে লার্নার, সে জাস্ট আপনাকে অবজার্ভ করবে, আপনাকে দেখবে, আপনি যা করছেন সেটা আপনাকে দেখবে। ওকে, তো এই সময় কিন্তু আপনি যখন এটা করেন, 2 মিনিট এটা কারোর সাথে কথা না বলে পারফর্ম করবেন, দেখা গেছে অ্যাসোসিয়েট আপনাকে থামাইতে পারে, বলতে পারে স্টপ, আপনি এখন কি করছেন? তো আপনি বলবেন যে আমি ডু ইট নর্মাল করতেছি। তো বলতেছে আপনি তো তাহলে কথা বলছেন না, এরকম যদি বলে, তো আপনি বলবেন স্যার ডু ইট নর্মালে তো আমি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতেছি, তাই কথা বলবে না। ওকে, এভাবে বলবে। তারপরে দেখা গেছে ডু ইট স্লোতে আসবেন, আসার পরে আপনি এক্সপ্লেনেশন করতেছেন, আপনাকে এইভাবে এখনো থামাইতে পারে। মোট কথা এখানে যে কোনো একটা স্টেপে সে আপনাকে থামাবে। তার মানে আপনার জানতে হবে যে কোন স্টেপে কি করা হয়। যেমন ডু ইট নর্মালে কোনো কথা না বলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার কাজটা করতে হয়। আচ্ছা, আমাদের লিঙ্কটা শেষ হয়ে যাবে, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি ওইটাতে জয়েন হয়ে নেন, এখনই লিঙ্কটা শেষ হয়ে যাবে।